অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত। বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস। আমি এর আগেও অনেক ক্লাস নিয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএড 4 সেমিস্টার 1.4.11 অপশনাল ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের এর আগের দিন আমি আলোচনা করেছিলাম লেকচার মেথড, বক্তৃতা পদ্ধতি। আজকে আমি আলোচনা করব ডেমনস্ট্রেশন মেথড, অর্থাৎ প্রতিপাদন পদ্ধতি। আমি এটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে আগে কিছু কথা বলিনি, যেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের নিজস্ব একটা করে মেথড আছে। মেথড সাবজেক্টে আমরা সমস্ত পদ্ধতিগুলো সম্পর্কে জানি, আমরা পড়েছি সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার। তাও সেই সব বিষয়গুলোকে আরেকবার আমরা, যেহেতু আমরা কর্মশিক্ষা ভিত্তিক যে পাঠগুলো গ্রহণ করব বা কর্মশিক্ষা বিষয় হিসাবে যে পাঠগুলো গ্রহণ করা বা পদ্ধতিগুলো কী কী আছে সেই পদ্ধতিগুলো জানা অবশ্যই দরকার আমাদের। তার জন্য আমরা যেহেতু আমাদের ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন যে সিলেবাসটি তার মধ্যে আমাদের আছে, তাই আবার আমরা পুনরায় সেটাকে ভালো করে পড়ে নেওয়ার বা জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমে জানব যে প্রতিপাদন পদ্ধতিটা কি। বক্তৃতা পদ্ধতি আমরা জেনেছি যে প্রথমে যে এক ধরনের বক্তৃতা দেওয়া, যেটা ক্লাসরুমে শিক্ষক মহাশয় দ্বারা সম্পাদন হয়ে থাকে। প্রতিপাদন পদ্ধতিটাও শিক্ষক মহাশয়ের দ্বারা সম্পাদন হবে, তার সঙ্গে শিক্ষার্থীদেরও কিছু কিছু ভূমিকা থেকে যায়, অর্থাৎ দ্বিমুখী প্রক্রিয়াও বলতে পারি আমরা। এক কথাই বলা যায় শ্রেণীকক্ষের যে কর্মশালা, শ্রেণীকক্ষ বা এক ধরনের যে কর্মশালার যে তাত্ত্বিক জ্ঞানগুলি ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন, মানে যে পদ্ধতিতে শ্রেণীকক্ষে বা কর্মশালায় তাত্ত্বিক জ্ঞানগুলি ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন, সেটাই হচ্ছে প্রতিপাদন পদ্ধতি। অর্থাৎ তাত্ত্বিক জ্ঞানগুলি ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে উপস্থাপন করা। এবার আমরা জানব প্রতিপাদন পদ্ধতির বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য? এখানে থাকবে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের কি হবে, সক্রিয় অংশগ্রহণের সুযোগ আছে। অর্থাৎ শুধুমাত্র শিক্ষক নয়, শিক্ষার্থী দুজনেরই কিন্তু ভূমিকা থাকবে অংশগ্রহণের। আর কি থাকবে? শিক্ষক মহাশয়ের দ্বারা যিনি যে প্রকল্পটি নির্বাচন করবেন বা পদ্ধতিটা তৈরি করবেন, তার সঙ্গে শিক্ষার্থীরা সহযোগিতামূলক প্রকল্পটিকে সম্পাদন করবে এবং শিক্ষক কী করবে সেটাকে পরীক্ষা করে থাকেন। আর কি থাকবে এই বৈশিষ্ট্যের মধ্যে? আর এই বৈশিষ্ট্যের মধ্যে থাকবে এই যে পদ্ধতি সমগ্র শিক্ষাদান এবং শিক্ষার্থীরা খুবই আগ্রহ এবং মনোযোগী থেকে বাস্তব জীবন পাঠের উপযোগিতা বুঝতে পারে। অর্থাৎ এখানে তাদের আগ্রহটা বিশেষ প্রাধান্য পায়, তারা আগ্রহের সহিত পাঠটা গ্রহণ করে। পাঠ্য বিষয়কে শিক্ষক বা শিক্ষিকারা পুঙ্খানুপুঙ্খভাবে শ্রেণীকক্ষে উপস্থাপন করতে পারেন। আর কি করা যেতে পারে? আর কি বৈশিষ্ট্য হতে পারে এর বৈশিষ্ট্য হতে পারে যে পদ্ধতি সাধারণ মানের বা নিজ হাতে তৈরি যন্ত্রপাতি ব্যবহার করা যায়,
যে আমি নিজে থেকে, অনেক সময় শিক্ষার্থীরা অনেক যন্ত্রপাতি নিজে থেকে তৈরি করে সেটাকে তৈরি করা হোক বা সেটা কোথাও থেকে নিয়ে কেনা হোক, সেটাকে নিজে থেকে ব্যবহার করতে পারে। আর কি আছে এখানে? বৈজ্ঞানিক সত্য, নীতি, সূত্র ইত্যাদি যাচাই করা যায়। তাহলে এইসব বৈশিষ্ট্যগুলো আমরা এখানে পাবো, যে বৈশিষ্ট্যগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ বা জানা দরকার। এবার এখানে প্রতিপাদন পদ্ধতির বিভিন্ন পর্যায় আছে, স্টেপস অফ ডেমনস্ট্রেশন মেথড। সেগুলো কি কি সে সম্পর্কে জানবো। এখানে আছে টোটাল 5টি স্টেপের কথা বলা হয়েছে। কি কি 5টি স্টেপ? প্রথমটা হচ্ছে শিক্ষাদান কার্যের উদ্দেশ্য, অর্থাৎ যে প্রথমে যে বিষয়টি সম্পর্কে শিক্ষাদান দেবেন শিক্ষক বা শিক্ষিকা, তাহলে সেই বিষয়ে প্রয়োজনীয় পদ্ধতির কি হবে, যে মুখ্য উদ্দেশ্যটাকে স্থির করা। যেহেতু আমরা প্রথমে পাচ্ছি যে শিক্ষাদান কার্যের উদ্দেশ্য, অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে শিক্ষাদানটা করা হবে সেটাকে সঠিকভাবে মুখ্য উদ্দেশ্যটাকে স্থির করা, তার জন্য এটা প্রথম স্টেজ। এবং প্রথম স্টেজে বলা হচ্ছে শিক্ষাদান কার্যের উদ্দেশ্য। ঠিক এরপরে চলে যাব সেকেন্ড স্টেপ, যেটা হচ্ছে শিক্ষণ পরিকল্পনা। অর্থাৎ এখানে কি হবে, শিক্ষক তার পরিকল্পনা মাফিক শিক্ষণ কার্যটিকে সম্পাদন করবেন। যেমন কি হয়, যে কোনো শিক্ষার্থীর যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে তার পূর্বজ্ঞান সম্পর্কে কিছু তথ্য প্রদান করা বা প্রশ্ন করা বা সেটাকে পুনরাবৃত্তি করা, যাতে তাদের বোঝার জন্য সুবিধা হতে পারে। আর কি আছে, আলোচ্য বিষয় সেটা প্রশিক্ষণ প্রয়োজন আছে কিনা সেটা স্থির করা, সেটা তিনি স্থির করবেন শিক্ষক বা শিক্ষিকারা যারা আছেন। ব্ল্যাকবোর্ডকে কিভাবে ব্যবহার করবেন সেটা, কোন কোন বিষয়ে স্লাইড প্রয়োজন, যেটা অনেক সময় প্রজেক্টের মাধ্যমে হয়তো পাঠ দেওয়া হয়, সেটার ক্ষেত্রে স্লাইড প্রয়োজন, মূল্যায়নের জন্য প্রশ্ন তৈরি করা। তাহলে আমরা এইসব বিষয়গুলো পাবো সেকেন্ড স্টেপ, অর্থাৎ শিক্ষণ পরিকল্পনার মধ্যে। স্টেপ 3, প্রস্তুতি পর্ব। প্রস্তুতি পর্বটা কি, যেমন আমরা আয়োজন কোনো কিছু একটা প্রোগ্রাম বা যে কোনো জিনিসের একটা যখন অনুষ্ঠানের যখন সূচনা করি বা প্রস্তুতি পর্বটা শুরু করব, তাহলে সেখানে প্রস্তুতি পর্বটা কিভাবে আমরা করব সেটা আমাদের আগে থেকে প্ল্যানিং দরকার। সেরকমই এখানেও ঠিক প্রস্তুতি পর্বটা আমাদেরকে ঠিক করা দরকার। সেটা কীরকম হবে, যে নির্দিষ্ট বিষয়ের জন্য পূর্বার্জিত জ্ঞান বিষয়ে প্রশ্ন তৈরি করা, যে পূর্বে এই বিষয় সম্পর্কে তারা আদৌ জানে কিনা, এক কথায় পরিচিতি ঘটানো। শিক্ষণীয় বিষয়বস্তু যেটা আছে মানে প্রস্তুতি পর্ব, সে সম্পর্কে তাদেরকে অবগত করা। আর কি করা, অনেক সময় আমরা এক্ষেত্রে আমি একটু তোমাদেরকে আমি মাইক্রো টিচিংয়ের দিকে একটু বিষয়বস্তু কিছু আলোচনা করছি। যে মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে কি করি আমরা, স্কিলস অফ ইন্ট্রোডাকশন অর্থাৎ প্রস্তুতি পর্ব। আমরা যে কোনো বিষয় আলোচনার পূর্বে সেই বিষয়টিকে টপিকটিকে নিয়ে আসার জন্য আমরা কিছু কোশ্চিন, কিছু গল্পের মধ্যে হোক, ব্ল্যাকবোর্ডের মধ্যে কিছু ছবি কিছু প্রশ্ন লেখে বা কখনো কারো ছবি দেখিয়ে বা মডেল দেখিয়ে আমরা সেটাকে নিয়ে আসার চেষ্টা করি, বা সেই বিষয় সম্পর্কে তারা কতটা অবগত, পূর্বে সেটা জানে কিনা সে সম্পর্কে আমরা অনেক সময় তাদের কাছ থেকে ধারণাগুলো নিয়ে থাকি, যার ফলে আমরা টপিকটাকে অ্যানাউন্স করতে পারি। ঠিক এখানেও যে আমাদের প্রস্তুতি পর্বের মধ্যে কি কি কোশ্চিন থাকবে, কিভাবে ব্ল্যাকবোর্ড ইউজ করব, কি কি সমস্ত বিষয়গুলো আমাদের কিন্তু ঠিক করে নিতে হবে। নাম্বার 4, স্টেপ 4, প্রয়োগ পর্ব। এটাকে কিভাবে আমরা প্রয়োগ করছি, অর্থাৎ যে বিষয়বস্তুগুলো আছে কিভাবে আমরা সেটা ডিসকাস করব, সেক্ষেত্রে আমাদের ভূমিকা কি বা শিক্ষকের ভূমিকাটা কি থাকবে এবং শিক্ষার্থীদের ভূমিকাটা কি থাকবে, সেটা কিন্তু আমরা ঠিকঠাক করে নেব। শিক্ষকরা সেটা ঠিক করে নেবেন
সেখানে আমরা পাবো ভূমিকা, আনত ভূমিকাটা কি থাকবে, যে আগ্রহ সেই পাঠ ঘোষণা করবেন, আগ্রহ অনুযায়ী পাঠ তারপরে কি হবে, উপস্থাপন করবেন সমস্ত বিষয়বস্তুগুলো, আর কি করবেন সবার শেষে পাঠ সংক্ষিপ্তকরণ। আমরা অনেক সময় পাঠ শেষের সময় বলি তাহলে আজকে আমরা কি কি জানলাম, সেরকমই ঠিক এখানে পাঠ সংক্ষিপ্তকরণ, অর্থাৎ শর্টকাটে সে পাঠটিকে পুনরায় আবার তাদের সামনে তুলে ধরা। স্টেপ 4, শিক্ষার্থীদের মতামত গুরুত্ব দান। শুধুমাত্র পাঠ্য বিষয়টুকু যেটা আলোচনা করছি বা যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, সে বিষয়টি তারা কতটা বুঝতে পেরেছে সেটাও জানা দরকার। তার জন্য শিক্ষার্থীদেরকে কিছু কোশ্চিন করার পরিপ্রেক্ষিতে তারা উত্তর দিবে। উত্তর দানের পরিপ্রেক্ষিতে কোনো বিষয় যদি তাদের মতামত দেওয়ার দরকার থাকে, সে মতামতটা অবশ্যই বলবে এবং তার সঙ্গে সঙ্গে তার গুরুত্ব, তার কতটুকু প্রয়োজন, সে বিষয়গুলো সেখানে শিক্ষক শিক্ষিকা গুরুত্ব দান করবেন। তাহলে এই হচ্ছে 5টি স্টেপ। এবার আমরা যাব প্রতিপাদন পদ্ধতির সুবিধা, অ্যাডভান্টেজ অফ ডেমনস্ট্রেশন মেথড। এখানে সুবিধা কি কি পাবো আমরা? এখানে পাবো স্বল্প সময়, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে পাঠ্য বিষয়কে তুলে ধরা যায়। স্বল্প ব্যয় হচ্ছে, অর্থাৎ সেখানে কোনো অতিরিক্ত কোনো রকম কোনো বিষয়বস্তু বা তাহলে আমরা প্রতিপাদন পদ্ধতিতে যে সুবিধাগুলো সম্পর্কে, পদ্ধতির যে সুবিধাগুলো সেটা সম্পর্কে জানতেছিলাম। প্রথমে জানলাম কি স্বল্প সময়, ঠিক আছে, তারপরে জানলাম স্বল্প ব্যয়, অর্থাৎ এখানে এই পদ্ধতিকে কার্যকরী বা উপস্থাপন করতে গেলে বা ক্লাসরুমে যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের কিন্তু স্বল্প ব্যয়, অর্থাৎ সেরকম কোনো আর্থিক প্রয়োজন হয় না, স্বল্প ব্যয়ের মধ্যে আমরা পার করে দিতে পারি বা ক্লাসটাকে পরিচালনা করতে পারি। গণতান্ত্রিক মনোভাবের সৃষ্টি। গণতান্ত্রিক মনোভাবের সৃষ্টি কি, যে এখানে চিন্তাভাবনা করার যেহেতু অবাধ সুযোগ সুবিধা আছে, অর্থাৎ যে মতামত প্রদান করতে পারবে শিক্ষার্থীরা, সেটার জন্য এখানে গণতান্ত্রিক মনোভাবের সৃষ্টি হতে পারে। আর কি বলা আছে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশ, অর্থাৎ যুক্তির মধ্যে দিয়ে মতামত বা ব্যক্ত করা, এই সমস্ত বিষয়গুলো এখানে পাবো আমরা, অর্থাৎ এখানে এই সুবিধাটুকু আছে। আর কি পাবো, ধারণা গঠন। যে কোনো শিক্ষার্থীর মধ্যে নতুন বিষয়বস্তু বা এই আলোচ্য বিষয়বস্তুর মধ্যে কিছু ধারণা গঠন হতেই পারে, সেই বিষয়গুলো থাকতে পারে এখানে। আর কি থাকবে, আর এখানে পাবো আমরা সাঙ্গীকরণের মাধ্যমে জ্ঞান অর্জন, অর্থাৎ একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়কে সংমিলিতভাবে জ্ঞান অর্জন কীভাবে করা যায় সেই সম্পর্কেও এখানে আমরা পাবো। এরপরে যাব আমরা প্রতিপাদন পদ্ধতির অসুবিধা, যে ডিসঅ্যাডভান্টেজ, ডিমেরিটস, লিমিটেশন অফ ডেমনস্ট্রেশন মেথড। অসুবিধা কি, শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, কারণ শিক্ষকের দ্বারাই প্রভাবিত, যার ফলে এখানে শিক্ষার্থীরা অনেক সময় উৎসাহ কম বোধ করে। ব্যবহারিক দক্ষতা লাভের অন্তরায়, যে ব্যবহারিক জ্ঞানটা শিক্ষক সেটাকে ঠিক করবেন এবং সেখানে তাদের ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ অনেক সময় থাকে না। শ্রেণীতে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ শ্রেণীকক্ষে অনেক সময় কি হয়, ব্যবহারিক যেহেতু কাজকর্ম করতে হচ্ছে প্র্যাকটিকাম বেস, তখন কি হয়, অনেক শিক্ষার্থীর এক সময় বিশৃঙ্খল সৃষ্টি হতে পারে। তারপরে কি হচ্ছে, উপযুক্ত শিক্ষকের অভাব, অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক না থাকার ফলে বা ট্রেনিংপ্রাপ্ত না থাকার ফলে অনেক সময় সে পদ্ধতিটা বিফলেও যেতে পারে। এবার আমরা তাহলে এইসব বিষয়গুলো হচ্ছে অসুবিধা। এবার যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে আমরা এই প্রতিপাদন পদ্ধতি অর্থাৎ ডেমনস্ট্রেশন পদ্ধতি সম্পর্কে জানলাম। আমরা এর আগের দিন জেনেছি বক্তৃতা পদ্ধতি সম্পর্কে। এবার আমরা দেখে নিব এই বক্তৃতা পদ্ধতি এবং প্রতিপাদন পদ্ধতির মধ্যে ডিফারেন্সটা কোথায়, অর্থাৎ পার্থক্য। আমরা বক্তৃতা পদ্ধতির কি ক্ষেত্রে কি পাবো, যে এখানে শিক্ষক শিক্ষিকা সক্রিয় থাকেন, যেখানে শিক্ষার্থী নীরব একটা শ্রোতার ভূমিকা পালন করে। আর প্রতিপাদন পদ্ধতিতে কিন্তু শিক্ষক শিক্ষার্থী উভয় সক্রিয় থাকে, অর্থাৎ অ্যাক্টিভ থাকে। বক্তৃতা পদ্ধতিতে কি পাবো আমরা, অর্জিত জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ যথাযথ হয় না, আর এখানে যথাযথ হয় প্রতিপাদন পদ্ধতিতে। তারপর কি পাচ্ছি, এই পদ্ধতি হচ্ছে একমুখী প্রক্রিয়া আর প্রতিপাদন পদ্ধতি হচ্ছে বহুমুখী প্রক্রিয়া। বক্তৃতা পদ্ধতি যে পাঠ দ্রুত শেষ করা যায়, প্রতিপাদন পদ্ধতিতে কি হচ্ছে, পাঠ শেষ করতে অপেক্ষাকৃত বেশি সময় লাগে।
যেহেতু ব্যবহারিক তার জন্য লাগে। বক্তৃতা পদ্ধতি খরচ খুবই কম, এক প্রকার খরচ লাগে না বললেই চলে। কিন্তু প্রতিপাদন পদ্ধতিতে বক্তৃতা পদ্ধতির তুলনায় খরচ অনেক বেশি। বক্তৃতা পদ্ধতি কি হয়, শিক্ষার্থীরা অনেক সময় অমনোযোগী ও গতানুগতিক হয়ে পড়ে। প্রতিপাদন পদ্ধতিতে শিক্ষার্থীরা সব সময় সক্রিয় থাকে, যদি ব্যবহারিক কাজকর্মের মাধ্যমে তাত্ত্বিক জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে যেহেতু হয় তার জন্য। আচ্ছা, তারপরে কি হচ্ছে, বক্তৃতা পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে যে বিজ্ঞান বিষয়ের সত্যতা যাচাই করা যায় না। আর অপরপক্ষে প্রতিপাদন পদ্ধতিতে কি হচ্ছে, পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের বিষয়কে যাচাই করা যায়। সর্বশেষ বক্তৃতা পদ্ধতির ভাষা, বক্তৃতা পদ্ধতিতে কি হচ্ছে, শিক্ষণের মাধ্যম হলো ভাষা, ল্যাঙ্গুয়েজ, আর প্রতিপাদন পদ্ধতিতে শিক্ষণের মাধ্যম হলো ভাষা, শিক্ষা প্রদীপন, ব্ল্যাকবোর্ড, মডেল ইত্যাদি। তাহলে আজকে আমরা জানলাম কি জানলাম, প্রতিপাদন পদ্ধতি কি, প্রতিপাদন পদ্ধতি বলতে কি বোঝো, প্রতিপাদন পদ্ধতির বৈশিষ্ট্য, প্রতিপাদন পদ্ধতির সুবিধা, প্রতিপাদন পদ্ধতির অসুবিধা, সর্বশেষে যেটা জানলাম আমরা, বক্তৃতা পদ্ধতি এবং প্রতিপাদন পদ্ধতির মধ্যে পার্থক্য।